আসসালামু আলাইকুম। আমি মাহমুদা খাতুন উত্তরা ঢাকা থেকে সকল নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের এমসিকিউ সম্পর্কে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে বোঝাবো, জানাবো এবং পড়াবো। কারণ বহু নির্বাচনী প্রশ্ন তোমরা ওগুলি করো না। এর আগে আমি তোমাদের বিভিন্ন ক্লাসে বিভিন্ন অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন করিয়েছি, তোমরা সেগুলো করেছো। আর আজকে যেটা করাবো সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আমাদের আসে কত মার্কের? 30 মার্কের। তোমরা সবাই জানো যে বহু নির্বাচনী আমাদের 30 নম্বরের, আর সৃজনশীল প্রশ্ন থাকে 70 নম্বরের। যে সৃজনশীল প্রশ্ন 70 নম্বরে থাকে সেটা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান এবং গণিতের ক্ষেত্রে এক টাইপের, অর্থাৎ ক, খ, গ। আর অন্যান্য বিষয় থাকে 4টি, ক, খ, গ, ঘ। আর বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু আবার জানো 3 প্রকার। সেটা হয়তো তোমরা অনেকেই জানো, আর যারা জানো তারা তো ভালোই, যারা জানো না তাদের জন্য আমি বলছি। বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু 3 ধরনের হয়, 3 প্রকার, অর্থাৎ 30 মার্কের মধ্যে 3 প্রকার। 3 প্রকারটা কেমন বহু নির্বাচনী? সেটা হচ্ছে 1 নম্বর হলো সাধারণ বহু নির্বাচনী। সাধারণ জ্ঞানমূলক, যেটাকে বলে সাধারণ জ্ঞানমূলক। সেটা তোমাদের বোর্ড বই থেকে সরাসরি 4টি অপশন থাকবে এবং তার মধ্যে যে কোনো একটি উত্তর তোমাদের হবে, ক, খ, গ, ঘ যেটি। 2 নম্বর হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক। বহুপদী সমাপ্তি সূচক। বহুপদী সমাপ্তি সূচক। আমরা যখন এমসিকিউ প্রশ্নতে যাব তখন তোমাদের কোনটা বহুপদী বলে দেব। 3 নম্বর হচ্ছে অভিন্ন তথ্য ভিত্তিক, অর্থাৎ আমাদের এমসিকিউ প্রশ্ন যে আসে এই 3 ধরনের। অভিন্ন তথ্য ভিত্তিক, অভিন্ন তথ্য ভিত্তিক। তাহলে দেখো আমাদের এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী যে মাল্টিপল চয়েস কোশ্চেন, এটি আমাদের 3 ভাগে বিভক্ত। অর্থাৎ 30 মার্ক কিভাবে থাকে? হয়তো এখানে 22 থাকে, হয়তো এখানে 4 থাকে, এখানে 4। আর যদি এখানে 20 থাকে, হ্যাঁ, এখানে 5 থাকবে, এখানে 5, অর্থাৎ 30 মার্কের আমাদের এমসিকিউ এরকমভাবে থাকে। এরকমভাবে আমাদের 30 মার্ক থাকে। সাধারণ জ্ঞানমূলক, বহুপদী সমাপ্তি সূচক, অভিন্ন তথ্যভিত্তিক। দেখো শিক্ষার্থীরা, আমার হাতে একটি মডেল টেস্টের প্রশ্ন আছে। মডেল টেস্টের প্রশ্ন তোমাদের যে 30 নম্বর, আমাদের হিসাব বিজ্ঞানের বিষয় করতে 146, সবাই জানো। দেখো এখানে প্রশ্ন রয়েছে যে 30টি, সেই 30টি প্রশ্ন করাতে করাতে অনেক জিনিস আমরা বুঝে যাব। এখানে রয়েছে, প্রথম প্রশ্নটা রয়েছে ক্রেডিট ভাউচার কে প্রস্তুত করেন, অর্থাৎ ক্রেডিট ভাউচার প্রস্তুত করেন কে অথবা কে প্রস্তুত করেন। 4টি অপশন আছে, যে হিসাবরক্ষক, ম্যানেজার, ক্যাশিয়ার, মালিক। তাহলে এখানে 4টি, এটা হলো এই যে প্রশ্নটা সরাসরি ডাইরেক্ট 4টি। এখানে এটাকে বলে সাধারণ বহু নির্বাচনী, অর্থাৎ সাধারণ জ্ঞানমূলক। তোমাদের বোর্ড বই থেকে এই প্রশ্নটি এসেছে। এটার উত্তর হলো কি? প্রশ্নটা আবার বলি, ক্রেডিট ভাউচার প্রস্তুত করেন কে? ক্যাশিয়ার। কে করেন? ক্যাশিয়ার। তাহলে তারপরেরটি আছে, যে সকল ঘটনা আর্থিক অবস্থার পরিবর্তন করে তাকে কি বলে? এটাও সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন। আর্থিক ঘটনা, অনার্থিক ঘটনা, অকারবারি লেনদেন, অকারবারি ঘটনা। স্বাভাবিক, এটা আমি বুঝতেছি, আর্থিক ঘটনার অবস্থার পরিবর্তন করে আর্থিক ঘটনাই হবে। তাহলে এটির উত্তর হলো আমাদের আর্থিক ঘটনা। প্রথমের উত্তরটা যে এই প্রশ্ন তো তোমাদের কাছে নেই, এজন্য আমি প্রশ্ন পুরা পড়ছি এবং 4টি অপশনে পড়ে উত্তর তোমাদের বলে দিচ্ছি। 2-1টাও যদি তোমাদের মনে থাকে, অবশ্যই মনে থাকবে, কারণ যে গণিত পারে ভালো তার এমসিকিউ প্রশ্ন তখন সহজ হয়। কিছু কিছু জিনিসগুলো একটু ক্রিটিক্যাল হয়, সেগুলো। এই জন্য আমি তোমাদের বলি বোর্ড বইটা ভালো করে রিডিং করো। বোর্ড বই রিডিংয়ের থেকে বেশি আসে, আর যে ছোটোখাটো অঙ্কগুলো থেকে আসে, যারা অঙ্ক পারে এমনিতেই বুঝে যাবে। 3 নম্বর প্রশ্নটি রয়েছে, হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে কোন শব্দটি অনেক গুরুত্বপূর্ণ? হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে কোন শব্দটি অনেক গুরুত্বপূর্ণ? এখানে 4টি অপশন আছে, ঘটনা, লেনদেন, আদান প্রদান।
তো হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে তো অবশ্যই আমাদের লেনদেনটাই বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এটির উত্তর হলো লেনদেন। তাহলে আমরা একটা জিনিস মানে উত্তরটি মুখে প্রশ্ন বলি উত্তরটি, তাহলে তোমরা তো জানলে সাধারণ জ্ঞানমূলক, বহুপদী সমাপ্তি সূচক, অভিন্ন তথ্যভিত্তিক এই জিনিসগুলো। যেমন এক নম্বরের অ্যান্সারটা ছিল ক্যাশিয়ার। আমি বলেছিলাম ভাউচার প্রস্তুতকরণকে, এটা হলো ক্যাশিয়ার লিখি, তাহলে তোমাদের একটু ব্রেনে থাকবে, যখন তোমরা হচ্ছে ক্লাসটা আবার রেকর্ডটা দেখবা তখন তুমি বুঝতে পারবা ক্যাশিয়ার। দ্বিতীয়টি ছিল আর্থিক ঘটনা। আর্থিক ঘটনা। তিন নম্বরটা ছিল হিসাব লিপিবদ্ধনের ক্ষেত্রে কোন শব্দটি অনেক গুরুত্বপূর্ণ? লেনদেন। 3 নম্বরটা হচ্ছে লেনদেন। 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর পর্যন্ত এখানে যাব। এখন আছে দেখো কি সুন্দর একটা প্রশ্ন, এটা মনে করো ধাঁধা লাগার মতো প্রশ্ন। কোনটা সঠিক হবে? মনে হয় 4টি সঠিক। দ্বৈত সত্তা বলিতে কি বোঝায়? এখানে আছে দেখো 2টি ঘটনা, 2টি হিসাব, 2টি পক্ষ, 2টি লেনদেন। দেখো মনে হয় যেন 4টি সঠিক। তোমার তখন এই বইয়ের প্রথম লাইনে যেটা আছে, অর্থাৎ 2টি পক্ষ, 2টি ঘটনা, এই 2টি পক্ষ যদি না থাকতো তাহলে আমরা 2টি হিসাব বা 2টি ঘটনার যে কোনো একটা দিতাম। অর্থাৎ দ্বৈত সত্তা মানে কি? 2টাই তো জিনিস, আর 2টা কি? পক্ষ। তাহলে এখানে হবে 2টি পক্ষ। আমাদের 4 নম্বর হলো 2টি পক্ষ। 2টি পক্ষ। এই যে এখন প্রশ্ন আসছে তোমাদের, যেটা আমি তোমাদের বললাম, ওখানে রোমান পদ্ধতিতে দেওয়া থাকে 1টা 2টা 3টা পদ থাকে এবং বলা থাকে নিচের কোনটি সঠিক। হয়তো কয়ে থাকে রোমান পদ্ধতিতে 1, ক্ষয়ে থাকে 1 ও 3 বা 1 ও 2, 1 ও 2 ও 3, 1 2 3 এরকম থাকে। এই যে রোমান পদ্ধতিতে তোমার একটি উদ্দীপক দেওয়ার পরে রোমান পদ্ধতিতে যেগুলো থাকে সেগুলোকে তোমাদের বলা হয় বহুপদী সমাপ্তি সূচক। অর্থাৎ বহুপদী সমাপ্তি সূচক হচ্ছে রোমানে থাকে, রোমান পদ্ধতিতে থাকে। আর এটা হলো উদ্দীপক থাকে। এটা কি থাকে? অভিন্ন তথ্যপক্ষে উদ্দীপক থাকে। এরকম থাকে নিচের উদ্দীপক সব সাবজেক্টে, বাংলা, ইসলাম ধর্ম, গণিত, সব কিছুতেই, সব কিছুর মধ্যে থাকে এই উদ্দীপক। নিচের তথ্যটি পড়ে এত এত নঙের প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ এমন থাকে। সেটা হলো অভিন্ন তথ্যভিত্তিক। এখন দেখো যে লেখা আছে এখানে, প্রারম্ভিক জাবেদায় অন্তর্ভুক্ত করা হয়। 1-এ আছে সম্পদ, 2-এ আছে দায়, 3-এ আছে আয় ব্যয়। নিচের কোনটি সঠিক? এই যে বললাম এটা হলো বহুপদী সমাপ্তি সূচক। তাহলে 1 নম্বর শুধু সম্পদ তো প্রারম্ভিক জাবেদায় হয় না। আবার দায় আছে 2 নম্বরে, শুধু দায় তো আমাদের জাবেদায় হয় না। আবার 3 নম্বর আছে আয় ব্যয়, এটা আয় ব্যয় প্রারম্ভিক জাবেদায় অন্তর্ভুক্ত করা হয়। প্রারম্ভিক জাবেদায় সম্পদ এবং দায়, অর্থাৎ আমরা যখন প্রারম্ভিক মূলধন বের করি তখন সম্পদ থেকে দায় বের করি, তখন প্রারম্ভিক জাবেদায় অন্তর্ভুক্ত করা হয় এগুলো, সম্পদ, দায়, আয়, ব্যয় এর আছে। তাহলে আমরা এখানে আছে 1 ও 3, 1 ও 2, 2 ও 3, এটা আর লিখছি না কারণ যেহেতু তোমাদের কাছে প্রশ্ন নেই, এটা তোমরা বুঝবে না। মানে বুঝালাম এই যে হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক। এটা হলো বহুপদী সমাপ্তি সূচক। ধারের যন্ত্রপাতি ক্রয়ের ফলে হিসাব সমীকরণের যে এখানে হবে প্রভাব, এখানে প্রশ্ন ভুল আসছে, প্রস্তাব পড়বে। এখানে হবে যে হিসাব সমীকরণের যে প্রভাব পড়বে। ধারে যদি যন্ত্রপাতি ক্রয় করা হয় তাহলে হিসাব বিজ্ঞানের যে বর্ধিত রূপ বা সমীকরণ সেটা আমরা জানি, এ সমান এল যোগ ই, অর্থাৎ এ বৃদ্ধি এল হ্রাস, এ বৃদ্ধি এল হ্রাস। তাহলে আমরা এটা লিখি এ বৃদ্ধি এল হ্রাস। এরপরে দেখো গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমাদের কোন পদ্ধতি ব্যবহার করা
হয় বা কোন প্রস্তুত নেওয়া হয়? গাণিতিক শুদ্ধতা যাচাই। তোমাদের আমি ক্লাস রেওয়ামিলের ক্লাস যখন নিয়েছিলাম বলেছিলাম যে রেওয়ামিলের ক্লাসে রেওয়ামিল আসলে কোনো অঙ্কই না, আবার অনেক সময় বলে রেওয়ামিল প্রস্তুত করো, আবার অনেক সময় বলে গাণিতিক শুদ্ধতা যাচাই করো। অর্থাৎ সাধারণত রেওয়ামিল এখানে আছে 4টি অপশনের মধ্যে আছে জাবেদা, খতিয়ান, উদ্ধৃতপত্র, রেওয়ামিল। তাহলে এটা আমাদের উত্তর হচ্ছে রেওয়ামিল। এটার উত্তর হচ্ছে কি? রেওয়ামিল। গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের এটা রেওয়ামিল। রেওয়ামিলের মধ্যে আমাদের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। তারপরে কার্যপত্র প্রস্তুত করতে হিসাব চক্রের কততম ধাপ? তোমাদের বোর্ড বইয়ে আছে, দেখবা যে গোল একটা চিহ্ন দিয়ে ওর মধ্যে সিরিয়াল করা আছে। কার্যপত্র হচ্ছে ওয়ার্কশিট, এটা তোমাদের ইন্টারমিডিয়েটে থাকে। তো এখানে তো যেহেতু তোমাদের বইয়ে এমসিকিউর জন্য রিডিং পড়তে হবে সেজন্য আছে, এটা 7ম ধাপ। হ্যাঁ, এটা হলো 7ম ধাপ। কার্যপত্র প্রস্তুত হিসাব চক্রের কততম ধাপ? 1ম, 3য়, 5ম, 7ম। তাহলে এটা কার্যপত্র প্রস্তুত হচ্ছে হিসাব বিজ্ঞানের কততম ধাপ? 7ম ধাপ। 7ম ধাপ। যন্ত্রপাতি ক্রয়ের আমদানি শুল্ক কোন জাতীয় লেনদেন? মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়। যন্ত্রপাতি ক্রয়ের আমদানি শুল্ক। আমরা যন্ত্রপাতি যখন ক্রয় করি তখন অনেক দামি দামি মেশিন যখন ক্রয় করা হয় তখন এটা সরকারকে আমদানি শুল্ক, অর্থাৎ বিদেশ থেকে নিয়ে আসছে আমদানি, আমরা যখন বিদেশে দেই সেটা হলো রপ্তানি। তাহলে এটার আবার শুল্ক বা কর দিতে হয় সরকারকে, সেটা হলো মূলধন জাতীয় ব্যয়। কারণ যন্ত্রপাতি ক্রয় করছি শুধুমাত্র একদিনের জন্য নয়, অনেক দিনের জন্য একটা যন্ত্রপাতি ক্রয় করা হয়, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এখানে 4টি আছে, মূলধন জাতীয় ব্যয়। এভাবে তোমরা করার চেষ্টা করবা, যে কোনো প্রশ্ন নিয়ে করবা। এটা তো তোমরা বুঝে গিয়েছো যে তোমাদের কিভাবে থাকছে। হ্যাঁ, এটা তোমাদের জানো না, তোমরা হয়তো আজকে খেয়াল করবা যে দেখি তো প্রশ্ন বাংলা, তারপরে হচ্ছে ইসলাম ধর্ম, বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে এই টাইপ থাকে। এই সাধারণ, বহু নির্বাচনী, অভিন্ন তথ্যভিত্তিক এবং বহুপদী সমাপ্তি সূচক। তোমরা এতদিন খেয়াল করো নি, ওইভাবে দিয়েছো। এইগুলো হচ্ছে থাকে, অর্থাৎ পার্সেন্টেজ হিসাব করে 5 5 10 থাকে, 20 থাকে, অথবা 4 4 থাকে, 8 22 থাকে। তারপরে রয়েছে ডেবিট নোট তৈরি করেন কে? ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এগুলো তোমাদের বলেছি, চালান, ক্যাশ মেমো, এগুলো সম্পর্কে তোমাদের সবসময় ধারণা থাকতে হবে যে ডেবিট নোট কে তৈরি করেন? ক্রেতা। তাহলে ডেবিট নোট তৈরি করেন কে? ক্রেতা। ডেবিট নোট তৈরি করেন আমাদের ক্রেতা, আর ক্রেডিট নোট হচ্ছে বিক্রেতা। একটা যদি আমি জানি, ডেবিট নোট তৈরি করেন ক্রেতা আর ক্রেডিট নোট তৈরি করেন বিক্রেতা। এই যে এখন প্রশ্ন আসছে অভিন্ন তথ্য ভিত্তিক। একটা উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপকের আলোকে বলেছে 12 এবং 13 নং প্রশ্নের উত্তর দিন। দেখো, মিস্টার বাদল নগদে বিক্রয় করেন 20,000 টাকা, বেতন পরিশোধ করেন 6,000 টাকা। রিয়াজের নিকট থেকে পাওয়া গেল 7,000 টাকা। নগদে পণ্য বিক্রয় করার ক্ষেত্রে বিক্রয় হিসাব কি হিসাব? নগদে যখন আমি পণ্য বিক্রয় করলাম তাহলে তখন বিক্রয় হিসাবটা আমার কি হলো? আমি যে নগদে পণ্য বিক্রয় করলাম, হ্যাঁ, তখন যে টাকাটা, এটা আমাদের কি ধরনের হিসাব হলো? তাহলে এটা নগদে পণ্য বিক্রয় করলে আমার টাকা আসে, নগদে বিক্রয় করলে আমার টাকা আসে। এখানে কিন্তু দেখো টেকনিক কিভাবে দিয়েছে, 4টি অপশন: সম্পত্তি হিসাব, আয় হিসাব, দায় হিসাব, ব্যয় হিসাব। তাহলে এখানে দুটো নিয়ে জ্ঞান জানবে যে সম্পত্তি হিসাব না আয় হিসাব। এখানে প্রশ্ন আবার দেখো, নগদে পণ্য বিক্রয় করার ক্ষেত্রে বিক্রয় হিসাব কি হিসাব? নগদে পণ্য বিক্রয় ক্ষেত্রে আমার নগদ টাকা আসে, নগদ টাকা আসে মানে কি হিসাব যখন আমরা লিখব তাহলে আমরা নগদের হিসাব ডেবিট, তাহলে সম্পদ হয়, তাহলে এখানে সম্পত্তি হিসাব। অর্থাৎ নগদ টাকা তো এটা হচ্ছে চলতি সম্পদ, নগদ টাকা চলতি সম্পদ, তাহলে আমাদের সম্পদ হিসাব। মিস্টার বাদল প্রদত্ত বেতনের
ক্ষেত্রে বেতন হিসাব এটি কি হিসাব? তখন বেতন যখন পরিশোধ করলে, যে বলছে রিয়াজের বেতন পরিশোধ করে, তাহলে বেতন পরিশোধ করে নগদ টাকা চলে যায়, অর্থাৎ ব্যয়। বেতন পরিশোধ করলো ব্যয়, অর্থাৎ ব্যয়, এটা ব্যয় হিসাব। হ্যাঁ, ব্যয় হিসাব। বেতন পরিশোধ করছে, আমার খরচ হলো, অর্থাৎ ব্যয়। খরচ মানে তো ব্যয়। তারপর আছে সুনাম কি ধরনের হিসাব? খেয়াল করো, এই যে বলি, আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে আমি ভালো ভালো মানের পণ্য তৈরি করি, ভালো বিক্রি হয়। এই একবার কিনলে, এক ক্রেতা কিনলে জানাজানি হয়, মানুষের মধ্যে যেটা জানাজানি হয়ে যায় যে ওই দোকানের জিনিস ভালো, এটা ভালো, সেটা ভালো, ওখানে যাও। সে মিষ্টির দোকানে হোক না কেন, কোনো বেকারির দোকানে হোক না কেন, ছোটো ব্যবসা হোক না কেন, যদি একবার সুনাম হয় যে এখনকার জিনিস ভালো, তারা মাপে কম দেয় না, অর্থাৎ নাম হয়ে যায়, নাম মানে সুনাম, তখন সেটা সম্পদ হয়। সুনাম হচ্ছে অস্পর্শনীয় বা অদেখা সম্পদ। সুনাম কিন্তু চোখে দেখা যায় না, এটা অনুভব করা যায়, তখন বিক্রি অটোমেটিক বেড়ে যায়। মানে আমার থেকে আরেকজন, তার থেকে আরেকজন, তার থেকে আরেকজন, এভাবে শুনতে 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 মানুষ বলে যে অমুক দোকানের মিষ্টি বা অমুক দোকানের সিমেন্ট বা অমুক দোকানের ওদের ব্যবহার ভালো, ওদের কর্ম ভালো, টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে ভালো, কোনো কাস্টমারের সাথে খুব ভালো বিহেভ করে, তখন ওই দোকান থেকে জিনিস নাও। দেখবা ওরা কথা দিয়ে মিষ্টি করে কত সুন্দর ব্যবসার ক্ষেত্রে মানুষের সাথে মিশে এই সুনাম অর্জন করে। তো ব্যবসায় সুনাম একটা মূল্যবান ভূষণ। সুনাম এটা অস্পর্শনীয় বা অদৃশ্য লেনদেন, অস্পর্শনীয় অদৃশ্য লেনদেন, অর্থাৎ সম্পদ। তাহলে আরও আছে এই ধরনের জিনিস, যেমন মনে করো ট্রেডমার্ক, কপিরাইট, তারপরে পেটেন্ট, এগুলো কিন্তু সম্পদ। এগুলো কি অস্পর্শনীয় সম্পদ, যেগুলো চোখে দেখা যায় না সেগুলো। তাহলে সুনাম আমাদের কি সম্পদ? ও সুনাম কি? এটা সম্পদ। সুনাম কি ধরনের হিসাব? সম্পদ। সম্পদ, সুনাম হচ্ছে সম্পদ, অদৃশ্য সম্পদ। তারপরে প্রশ্ন আছে, জাবেদা সহায়ক রূপে কাজ করে। জাবেদার সহায়ক রূপে কাজ করে লেনদেন, খতিয়ানের, চালানের, রেওয়ামিলের। জাবেদার সহায়ক রূপে কাজ করে, অর্থাৎ জাবেদা করার পরে পাকা পোক্তভাবে এটা আমরা রাখবো, অর্থাৎ পাকা বই, খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই। এজন্য জাবেদার সহায়ক রূপে কাজ করে কি? খতিয়ান। জাবেদার সহায়ক রূপে কাজ করে কি? খতিয়ান। এখন পর্যন্ত আমি কোনো ক্লাসে এমসিকিউ নিইনি, আজকেই প্রথম তোমাদের সাথে একটা বিশেষ তারিখে বিশেষ তারিখ বলে বিশেষ এমসিকিউ দিয়ে শুরু করলাম। চালানে দেখানো হয় কোন বার্তা? চালানে দেখানো হয় কোন বার্তা? এখানে 4টি অপশন রয়েছে, কারবারি বার্তা, নগদ বার্তা, প্রদত্ত বার্তা, প্রাপ্ত বার্তা। চালানে দেখানো হয় কোন বার্তা? কারবারি বার্তা। চালানে দেখানো হয় কোন বার্তা? দেখবা চালানে তোমাদের আছে, চালান যখন তোমরা করো এটা তোমাদের লেখা আছে কারবারি বার্তা। কারবারি বার্তা, বার্তা মানে ছাড়। কারবারি, শুধু কারবারি লেখা, বার্তা তো এখানে দেয়নি, কারবারি। 15, দেখো লেনদেনের শেষ আশ্রয়স্থল কোথায়? আমরা যখন কোনো কিছু করি, লেনদেন করি, জাবেদা, খতিয়ান, রেয়ামিল, নগদ, যাই কিছু করি, শেষ ধাপটি হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী। শেষ ধাপটি কি? আর্থিক অবস্থার বিবরণী। এখানে আছে খতিয়ান, জাবেদা, রেয়ামিল, আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আমাদের শেষ আশ্রয়স্থল হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এটা প্রশ্ন হচ্ছে যে লেনদেনের শেষ আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। 16, আধুনিক কালে হিসাব এর কোন ছক ব্যবহার করা ব্যাপকভাবে প্রচলিত? আধুনিক কালে হিসাবের
কোন ছক ব্যবহার করা হয় ব্যাপকভাবে? হিসাবের নমুনা ছক, হিসাবের নতুন ছক, টি ছক, আধুনিক চলমান জের ছক। হিসাবের নতুন ছক, টি ছক, চলমান জের ছক, আধুনিক ছক। অর্থাৎ আমাদের এখানে হয় চলমান জের ছক, অর্থাৎ এখানে বুঝাইছে তোমাদের চলমান জের ছকটা আমাদের আধুনিক। চলমান জেরে জেরে আগে করিয়েছিলাম আমি, চলমান জের ছক। তারপরে আছে সমাপ্তি ব্যালেন্সের জন্য কোনটি ব্যবহৃত হয়? B/D, C/O, B/F, C/D অর্থাৎ সিডি। ব্যালেন্স সিডিবিডি বলি না আমরা, ব্যালেন্স সিডিবিডি অর্থাৎ সিডি। এখানে এইভাবে দেওয়া আছে, হিসাবের শেষে আমরা ব্যালেন্স সিডি বের করি, অর্থাৎ যোগ বিয়োগ করে যেটা আমাদের অ্যান্সার বেরোয় সেটা সিডি। B/D এর পূর্ণরূপ কি? তোমাদের এগুলো সবই বোর্ড বই আছে। ব্রিং ডাউন, বেয়ার ডাউন, ব্রড ডাউন, বট ডাউন। তাহলে হচ্ছে ব্রড ডাউন, এটা হচ্ছে ব্রড ডাউন। বিডির পূর্ণরূপ হচ্ছে ব্রড ডাউন। BROUGH। তোমাদের MCQতে মনোযোগী হওয়ার জন্য এবং MCQ মাঝে মাঝে তোমরা বোর্ড বই রিডিং পড়ে মনে রাখার চেষ্টা করবে বোধহয় কিন্তু আজকের ক্লাসটি নেওয়া। খতিয়ানের লেনদেনগুলো সাজিয়ে রাখা হয়, 1 নম্বরে আছে, এই যে এখানে প্রশ্ন, এটা তোমার হচ্ছে এই বহুপদী সমাপ্তির সূচক, এই যে রোমান পদ্ধতিতে যেটা বললাম। খতিয়ানের লেনদেনগুলো সাজিয়ে রাখা হয় সারিবদ্ধভাবে, শ্রেণীবদ্ধভাবে, তারিখের ক্রমানুসারে। এখানে 3টি সঠিক, অর্থাৎ নিজের কোনটি সঠিক? সারিবদ্ধভাবে, শ্রেণীবদ্ধভাবে, তারিখের ক্রমানুসারে, সবই তো। হ্যাঁ, তাহলে 3টি সঠিক, অর্থাৎ ঘ নম্বর। এটা তোমাদের লিখলাম না আমি, কারণ এটা তো মুখে বলে দিলাম যেখানে 3টি সঠিক। রিয়া মিলে অন্তর্ভুক্ত হয় না কোনটি? এটা একটা দারুণ প্রশ্ন। রিয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, এখানে আছে কয়ে আছে প্রারম্ভিক নগদ, মানে 1-এ, 2-এ আছে সমাপনী নগদ, 3-এ আছে সমাপনী মজুদ অর্থাৎ মজুদ পণ্য। তা আমরা তো জানি রিয়া মিলে সমাপনী মজুদ পণ্য যাবেই না। মজুদ পণ্যের ক্ষেত্রে সমাপনী, আর হচ্ছে নগদ টাকার ক্ষেত্রে প্রারম্ভিক। এটা যখন রেয়ামিল অঙ্ক করেছিলাম বলেছিলাম যে রেয়ামিল এগুলো অন্তর্ভুক্ত হয় না, অর্থাৎ 1 ও 3। এটাও আমার লেখার দরকার নেই, অর্থাৎ প্রারম্ভিক নগদ পণ্য এবং সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে যায় না। এটিও আমি লিখছি না, যেহেতু রোমানের, এটা তোমাদের লেখার দরকার নেই। এগুলোও লেখার দরকার ছিল না, তারপরেও লিখলাম তোমাদের একটু বোঝানোর সুবিধার্থে। কোনটি 3 ঘর নগদান বইতে লিপিবদ্ধ হয় না? খুব দারুণ একটা প্রশ্ন। নগদ বার্তা, কারবারি বার্তা, প্রদত্ত বার্তা, প্রাপ্ত বার্তা। কোনটি 3 ঘরা নগদান বইতে লিপিবদ্ধ হয় না? এই যে কারবারি বার্তা, এটা হলো কারবারি বার্তা। কারবারি বার্তা, কারবারি বার্তা লিপিবদ্ধ হয় না। দেখো কোনটি রিয়া মিলের ডেবিট পাশে বসে না? অর্থাৎ ডেবিট, অনেক সময় কিন্তু এরকম বসে না, এগুলো তোমাদের খেয়াল করতে হবে। প্রশ্ন মানে মনে হয় যেন বসে লেখা আছে, আসলে কিন্তু বসে না। তাহলে কোনটি বসে না? তাহলে এখানে দেখো বসে না হচ্ছে এখানে লেখা আছে রিয়া মিলের ডেবিট পাশে বসে না। শিক্ষানবিশ ভাতা, এটা রিয়া মিলের ডেবিট পাশে বসে। মজুরি, এটা রিয়া মিলের ডেবিট পাশে বসে। বকেয়া বেতন, এটা ডেবিট পাশে বসে না। বেতন ডেবিট পাশে বসে। অর্থাৎ ওই যে বলেছিলাম অক, বক, বওয়া, অওয়া, তাহলে এখানে কি হলো বকেয়া খরচ, অর্থাৎ বকেয়া বেতন, বকেয়া খরচ, তাহলে বক, অক, বক, তাহলে ডেবিট পাশে বসে না, অর্থাৎ ক্রেডিট পাশে বসে। তাহলে বকেয়া বেতন, হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে? বকেয়া বেতন। ওই যে বলেছিলাম না অক, বক, বওয়া, এটা মনে রাখবা। তাহলে বকেয়া বেতন ডেবিট পাশে বসে না। আর অন্য 3টা বসে। এরপর আবার বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন এসে গেছে। সঠিকভাবে আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে করতে হয় জাবেদা, রেয়ামিল, আর্থিক বিবরণী। নিচের কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2, 3 এগুলো হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক। তাহলে আমাদের
রিয়া মিল থেকে তো আর্থিক বিবরণী করতে হবে, রিয়া মিল থেকে আর্থিক বিবরণী করতে হবে। তাহলে আমাদের এখানে এই সঠিক হলো 1 ও 2, কারণ আর্থিক বিবরণী তো আমাদের রয়েছে, এনে বলেছে আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে করতে হয়। আর্থিক বিবরণী তো তৈরি করার পূর্বে, তাহলে তৈরি করার পূর্বে যা আবেদন করতে হয় রিয়ামিল করতে হয়। এটা আমাদের বহুপদী সমাপ্ত শুধু রোমান পদ্ধতিতে লিখলাম না। নিচের উদ্দীপকটি পড়ে 26 ও 27 নং প্রশ্নের উত্তর দেয়। ওই যে বলেছিলাম যে অভিন্ন তথ্যভিত্তিক, মানে উদ্দীপকটা পড়ে কিভাবে আমাদের উত্তরগুলো করতে হবে, সেটা হচ্ছে অভিন্ন তথ্যভিত্তিক। এখানে লেখা আছে দেনাদার 20,000 টাকা। খেয়াল করো, নতুন কুরিন 3,000 টাকা। কুরিন আমি এর আগেও বলেছি, কুরিন মানে অনাদায়ী পাওনা। কুরিন মানে অনাদায়ী পাওনা, যে টাকা আর ব্যবসায় পাবো না বলে কুরিন ধরা হয়, যে ঋণ আর আসবে না। কুরিন সঞ্চিতি 5% এবং বাট্টা সঞ্চিতি 2%। কুরিন সঞ্চিতি কি, যে টাকা আমি ভবিষ্যতে পাবো না বলে আমাদের লাভের অংশ থেকে কিছুটা রিজার্ভ করে রেখে দেওয়া হয়, অর্থাৎ রিজার্ভ ফান্ড, সেটাই হলো সঞ্চিতি। যে আমাদের ভবিষ্যতে ব্যবসা করতে বছরের শেষে যখন আমাদের হিসাব করতে হয়, তখন যে টাকাটা আমরা পাবো না বলে ধরে নিচ্ছি সেটাকে বলা হয় কুরিন। এখন সেই কুরিনটাকে মোকাবেলা করার জন্য, ব্যাকআপ দেওয়ার জন্য লাভের থেকে কিছুটা অংশ রেখে দেয় আমাদের ব্যবসা সচল রাখার জন্য, হিসাব মেলানোর জন্য, সেটাকে বলা হয় কুরিন সঞ্চিতি। এবং এই কুরিন সঞ্চিতির উপরে আবার বাট্টা বা ছাড় থাকে, সেটাকে বলে বাট্টা সঞ্চিতি। এখানে উত্তর আছে, দেখো, উপযুক্ত ক্ষেত্রে কুরিন সঞ্চিতির পরিমাণ কত হবে। তাহলে কুরিন সঞ্চিতির পরিমাণ কত হবে খেয়াল করতে হবে তোমাদের, যে দেনাদার এখানে 20,000 টাকা, নতুন কুরিন 3,000 টাকা। তাহলে 20,000 থেকে 3,000 টাকা বাদ দিতে হবে। 20,000 থেকে কত টাকা বাদ দিতে হবে? 3,000। তাহলে হলো কত? 17,000। এখন এই 17,000-এর 5% বের করতে হবে। ওই যে বলেছে কুরিন সঞ্চিতি 5%, 5% 17,000-এর 5% হচ্ছে 850 টাকা। এখানে 4টি অপশন আছে, 375 টাকা, 850 টাকা, 340 টাকা, 750 টাকা। তাহলে আমরা পেলাম কত? 850। আবার বলি কথাটা, যে দেনাদার 20,000 টাকা, নতুন কুরিন 3,000 টাকা, কুরিন সঞ্চিতি 5% এবং বাট্টা সঞ্চিতি 2%। আমাদের প্রশ্ন আছে কুরিন সঞ্চিতির পরিমাণ কত। তাহলে তোমরা প্রথমে এই ধরনের প্রশ্ন থাকলে কি করবে, এগুলো স্টুডেন্টরা ভয় পেয়ে যায় যে 20,000 থেকে নতুন কুরিনটা 3,000 বাদ দিলাম, মুখোমুখি 17,000। 17,000 টাকার 5% তোমরা ক্যালকুলেটর বের করো, এটা 850 টাকা হবে, অর্থাৎ এটা হলো 850 টাকা। এটাও লিখলাম না। অভিন্ন তথ্যভিত্তিক আর বহুপদী সমাপ্তি সূচকগুলো আমি লিখছি না, এটা মুখে বলে দিচ্ছি। উপযুক্ত ক্ষেত্রে, এটা তো গেল। উপযুক্ত ক্ষেত্রে প্রকৃত দেনাদারের পরিমাণ কত। দেখো, প্রকৃত দেনাদার কি, আমাদের মেন দেনাদারের টাকা ছিল 20,000, সেখান থেকে আমাদের কুরিন আছে, কুরিন সঞ্চিতি আছে, বাট্টা সঞ্চিতি, বিভিন্ন রকমের কাহিনী আছে। এই কাহিনীগুলি করার পরে আসলে আমার দেনাদার কত হয়। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এই যে প্রথমে 20,000 থেকে 3,000 বাদ দিয়ে আমাদের বেরোলো কত? 17,000 টাকা। 17,000 টাকার 5% বেরোলো কত আমাদের? 850 টাকা। 850 টাকা 17,000 টাকায় বাদ দিবা, সেটা হবে, এটা একটু দেখাই দিই, মানে এরকম মুখে বলছি তো, এটা একটু দেখাই দিলে ভালো। যেহেতু অঙ্কটা বলছি মুখে, তোমাদের বের করার নিয়মটা তোমাদের মনে থাকবে যে কিভাবে এটা বের করতে হয়। এখানে দেনাদার হচ্ছে, দেখো, দেনাদার হচ্ছে 20,000। খেয়াল করো, দেনাদার হচ্ছে 20,000। হ্যাঁ, তারপরে আছে নতুন কুরিন, কুরিন 3,000। তারপরে সঞ্চিতি, কুরিন সঞ্চিতি, কুরিন সঞ্চিতি, এটা আছে 5%। তারপরে আছে কি, বাট্টা সঞ্চিতি, এটা আছে 2%। এখন দেখো যে কিভাবে বের করতে হয়, এরকম ধরনের থাকেই পরীক্ষা। প্রথমে আমরা কি করব,
আমাদের দেনাদার হলো প্রকৃত দেনাদার নির্ণয়। প্রথমে 20,000, তার থেকে আমরা মাইনাস করলাম কত 3,000। হ্যাঁ, মাইনাস চিহ্ন দিলে হয়, আবার ব্র্যাকেট দিলে হয়। তাহলে এটা হলো 17,000। কত হলো 17,000। এই 17,000-এর কত পার্সেন্ট বের করব? 5%। কত পার্সেন্ট? 5%। 5% হয় 850। ওই যে আমরা প্রথমটার উত্তর ছিল 850, এর থেকে বাদ দাও 0, 5, 2, 6, 1, 16,009 হবে 150। 16,150 টাকা আমাদের হলো। এটার এখন আবার 2%। এটার কত পার্সেন্ট সঞ্চিতি? 2%। 2% হবে 323 টাকা। হ্যাঁ, 323 আমার বাদ দাও, মাইনাস করো 323। 7, 2, 7, তারপরে হাতে থাকে 3 আছে, 5, 2, 8, তারপরে হাতে থাকে 1, 5, 15,827। এখানে উত্তর আছে কিন্তু 15,827, 16,150, 17,000, 18,000। দেখো, যারা এই তিনটা জিনিস এই অঙ্কগুলো করতে গিয়ে কিন্তু আমাদের এগুলো চলে আসছে। 17,000 টাকা আসছে, 16,150 টাকা, তারপরে হচ্ছে ওই যে 850 বাদ দিয়ে 16,150 টাকা আসছে। তারপরে হচ্ছে 17,000 তো প্রথমে আসলো, তারপরে আসছে 16,150, তারপরে এসেছি কত? এই বাদটা সঞ্চিতি বাদ যদি না দেয় তাহলে আর প্রকৃত দেনাদার হয় না। তাহলে বাদটা সঞ্চিতি 2% বাদ দেওয়ার পর 323 টাকা দেওয়ার পরে 15,827 টাকা। তাহলে আমাদের এটা হলো প্রকৃত দেনাদারের পরিমাণ। এভাবে তোমরা বের করে নিবা। এটা মুখে মুখে ক্যালকুলেট টিপলেই বের হয়ে যায়। তারপরে আবার এরপরে আর নেই অভিন্ন তথ্যভিত্তিক বা বহুপদী সমাপ্তি সূচক। উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে বিক্রয় সংক্রান্ত খরচসমূহ যোগ করে পাওয়া যায়। উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে ব্যয়ের সাথে বিক্রয় সংক্রান্ত খরচসমূহ যোগ করে পাওয়া যায় কি? মোট বিক্রয় মূল্য, মোট ব্যয়, নিট ব্যয়, মোট উৎপাদন ব্যয়। তোমাদের আমি এইটা বলার আগে একটা সুন্দর কথা বলি, সেটা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী কিন্তু আমাদের একটা অধ্যায় আছে। হ্যাঁ, উৎপাদন ব্যয় বিবরণী অধ্যায়টা একদমই ছোট অঙ্ক, সহজ অঙ্ক। হ্যাঁ, অঙ্কগুলো ছোট, টাইম একদম কম লাগে। সেখানে তোমাদের কয়েকটা জিনিস তোমরা মনে রাখার চেষ্টা করবে। সেটা হলো তারপরে কা, মো, বি। এই জিনিসটা মানে সূত্রটা, মুতে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় হচ্ছে শুধু করে মূল্য বললেও হয়, মুতে মানে সিরিয়ালটা মনে রাখার জন্য। কাতে কারখানা ব্যয়। হ্যাঁ, কাতে কারখানা ব্যয়, সিরিয়ালটা বলছি। যদি ওই টাইপের জিনিস থাকে, কারখানা ভাড়া, কারখানা এর থেকে আসছে, এটা উতে উৎপাদন ব্যয়। উতে উৎপাদন ব্যয়। তোমরা যখন এই অঙ্কগুলো করবা তখন দেখবে যে এটা সহজ হবে। মোতে মোট ব্যয়, প্রশাসনিক খরচ, হাবি জাবি, ম্যানেজারের বেতন, প্রশাসনিক খরচ, বিভিন্ন জিনিস দেওয়ার পর মোট ব্যয়। তারপরে বিতে বিক্রয় মূল্য, তার মোট ব্যয় বিক্রয় মূল্য। তার আগে একটি কথা আছে, বিক্রয় মূল্যের আগে এখানে মো লা, তারপরে বি, অর্থাৎ এখানে এটা দেয়া থাকে। হ্যাঁ, লাভ পার্সেন্টেজ দেওয়া থাকে, মোট বিক্রয় মূল্যের উপর লাভ পার্সেন্টেজ থাকে। হ্যাঁ, এটা পার্সেন্টেজ দেওয়া থাকে, সেটা মোট ব্যয় বের করার পর ওইটা যোগ দিয়ে বিক্রয় মূল্য। অর্থাৎ আমরা যদি কোনো জিনিস উৎপাদন করি, সেটা কিন্তু উৎপাদন করেই কিন্তু আমাদের ভোক্তার হাতে পৌঁছায় না। সেটার উৎপাদন করতে কত খরচ হয়েছে, সেই খরচ, বিভিন্ন রকমের খরচ আদি যোগ টোগ করে কতটা লাভ করবে কোম্পানি, 15% লাভ করবে না, 20% লাভ করবে না, 10% লাভ করবে, সেই মোট ব্যয়ের উপর তত পার্সেন্ট লাভটা যোগ করার পরে আমাদের বিক্রয় মূল্য বেরোয়। ওটা প্রশ্নের মধ্যে দেয়া থাকে, বুঝছো? এই যে এটা সিরিয়াল মনে রাখতে হবে যে মু কা উ মো লা বি। হ্যাঁ, অর্থাৎ কি? মুখ্য ব্যয়, কারখানা ব্যয়, উৎপাদন ব্যয়, মোট ব্যয়, তারপর লাভের পার্সেন্টেজ প্রশ্ন দেওয়া থাকবে, 15%, 10% যাই থাকুক। ওই মোট ব্যয় যেটা বেরোবে তার উপর কিন্তু লাভটা ধরতে হবে, তারপরে ওটা যোগ দিয়ে
হ্যাঁ, যোগ দিয়ে তারপর আমাদের বিক্রয় মূল্য বের করতে হয়। এই এমসিকিউ করাতে গিয়ে তোমাদের আবার অঙ্কের নিয়মও শেখানো হয়ে গেল, অর্থাৎ যখন আমরা ওই অঙ্কগুলো যাব বুঝবা। তাহলে আমাদের এখানে হবে মোট উৎপাদন ব্যয়। এটার উত্তর হবে কি, উৎপাদন ব্যয়ের সাথে বিক্রয় সংক্রান্ত খরচসমূহ যোগ করে পাওয়া যায় মোট বিক্রয় মূল্য। উৎপাদন ব্যয়ের সাথে তো আমাদের যে তারপরে আছে মোট ব্যয়, নিট বিক্রয় ব্যয়, মোট উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে আরও যত খরচ আছে যোগ করার পর তো মোট উৎপাদন ব্যয়, মোট ব্যয়। হ্যাঁ, মোট ব্যয় তো আমরা পেয়ে থাকি। তাহলে মোট ব্যয়, বুঝতে পারছো? এটা কত নম্বর? আচ্ছা লিখলাম না, মোট ব্যয় বলে দিলাম। অগ্রিম শিক্ষানবিশ সেলামি রেওয়া মিলের কোন দিকে বসবে? অগ্রিম শিক্ষানবিশ সেলামি। আচ্ছা, শিক্ষানবিশ ভাতা আর শিক্ষানবিশ সেলামি এই জিনিসটাতে স্টুডেন্টের মধ্যে একটু গরমিল দেখা যায়, ওরা আমার প্রশ্ন করে, তা আমি এটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। শিক্ষানবিশ সেলামিটা কিন্তু আয়। মনে করো আমি ছাত্রছাত্রী পড়াই, সাপোজ ছাত্রছাত্রী পড়ায় যে স্টুডেন্টরা আমাকে যে মাস গেলে বেতনটা দেয় সেটা হচ্ছে আমার জন্য আয়, শিক্ষানবিশ সেলামি। বুঝছো? শিক্ষা দিয়ে যে আমি আয়টা করেছি, আমার মেধা খাটিয়ে, শ্রম খাটিয়ে। অথবা কোনো কোম্পানিতে কোনো প্রশিক্ষক, ট্রেনার, কোনো কোম্পানিতে প্রশিক্ষক বা ট্রেনার বা ট্রেন আপ করে দেয়, হ্যাঁ, ট্রেনিং দেওয়ার জন্য তাদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়, যে এই ট্রেনিংয়ের জন্য এত টাকা দিতে হবে। যেমন ইংলিশ স্পোকেন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য তো বিভিন্ন মানুষ টাকা দেয়, আইসিটি প্রশিক্ষণ নেওয়ার জন্য টাকা দেয়, অন্যান্য গ্রাফিক ডিজাইন শেখার জন্য টাকা দেয়, তখন ও তাদের জন্য সেটা শিক্ষানবিশ সেলামি। আর যে দিচ্ছে তার জন্য ভাতা, যে অর্থাৎ ভাতাটা হচ্ছে খরচ, সেলামিটা হলো আয়। মনে রাখবা, যে দেয় সে তো ভাতা হলো তার কাছে, আর যে নিচ্ছে তার কাছে এটা সেলামি। অর্থাৎ এটাই ক্রেডিট দিকে বসবে, যেহেতু আয় সকল প্রকার দায়, আয়, মালিকানা সত্ত্ব ক্রেডিট, এটা ক্রেডিট দিকে বসবে। অগ্রিম শিক্ষানবিশ সেলামি রেওয়া মিলের কোন দিকে বসে? ক্রেডিট দিকে বসে। তারপর আছে আয় ও ব্যয়ের পূর্বে কোনটি জরুরি? আয় ও ব্যয়ের পরে কোনটি জরুরি? আলোচনা, সমালোচনা, পরিকল্পনা, সমন্বয়। এখন আয় ও ব্যয়ের পূর্বে কোনটি জরুরি? আমি যখন কোনো কিছু আয় করব বা ব্যয় করব, তখন আমার সমন্বয় করাটা কীভাবে আমি বুঝবো যে সমন্বয় হবে? তখন আমাদের পরিকল্পনা এটাই জরুরি। কারণ আয় ব্যয়ের পূর্বে পরিকল্পনা করবো যে আমি কোন খাতে কত টাকা আয় করবো এবং ব্যয় করব, তা পরিকল্পনাটা জরুরি। পরিকল্পনাটা ব্যবসায় অনেক অর্ধেক অংশ। পরিকল্পনা ব্যবসার ক্ষেত্রে যে নিয়ম করে পরিকল্পনা মাফিক চললে অনেক আয় ব্যয় বাঁচা যায়, মানে ব্যয় থেকে বা অনেক বিভিন্ন অন্যান্য বাজে বা খরচাবলী থেকে রেহাই পাওয়া যায়। যে আজকে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা এই এমসিকিউ সম্পর্কে তোমরা অনেক কিছু বুঝতে পেরেছ। মানে হচ্ছে যে 10 দিনের মধ্যে, খেয়াল করো, 10 দিনের মধ্যে, এটা হলো দিন, এটা হলো দিন, আর এই যে 2 এটা হলো সার অর্থাৎ বার্তা, আর এটা হচ্ছে সব, সম্পূর্ণ। খেয়াল করো, 10 দিনের মধ্যে যদি তুমি তাদের শর্ত অনুযায়ী টাকা পরিশোধ করো তাহলে তোমাকে 2% টাকা ছাড় দিবে, অর্থাৎ তারা তোমাকে এটা দিয়ে দিছে। আর যদি তুমি না পারো 30 দিনের মধ্যে তোমাকে অবশ্যই সম্পূর্ণ পরিশোধ করিতে হবে। এটার অর্থ অনেক সময় অনেকে বোঝে না স্টুডেন্টরা, যে এটা কি, এটা অবশ্যই এটা কারণ আছে। এটা তোমাদের দেখবা ইয়েতে থাকে, শর্তের মধ্যে থাকে, বিক্রয় শর্ত। যখন বিক্রেতা বিক্রয় করে, ক্রয় যে কিনে তার এই শর্ত দেয়, দেখেন আপনি যদি আমাদের এই টাকাটা বাকিতে, অবশ্যই বাকিতে 10 দিনের মধ্যে পরিশোধ করেন তাহলে আপনাকে আমরা 2% টাকা কম রাখবো, ছাড় দেবো। হ্যাঁ, 2% ছাড় দিব। আর যদি না পারেন তাহলে অবশ্যই আপনাকে 30 দিনের মধ্যে বাকি টাকা, সম্পূর্ণ টাকাই পরিশোধ, তখন আর কোনো ছাড় পাবেন না, সম্পূর্ণ টাকাই আপনাকে পরিশোধ করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আশা করি আজকের বিশেষ দিনে, বিশেষ তারিখে একটি বিশেষ ক্লাস এমসিকিউ মাঝে মধ্যে আমি তোমাদের এটা নিব, কারণ তোমাদের নেওয়াটা দরকার আছে। এমসিকিউতে যদি তোমরা 20-22 নম্বর পেয়ে যাও, হ্যাঁ, তাহলে তো তোমাদের অনেক ভালো। সেজন্য মাঝে মধ্যে আমি তোমাদের এমসিকিউ ক্লাসটা নিব বহু নির্বাচনী বোঝানোর জন্য। সেই পর্যন্ত তোমরা বোর্ড বই রিডিং করতে থাকো। আগামীতে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার সৃজনশীল প্রশ্ন করানো হবে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকুন।